একটা পরীক্ষার আগে মনের ভিতরে খুব টেনশন হয়, সেটা সকল বয়সের সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। এসএসসি 26 ব্যাচ, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তোমাদের মনে শান্তি দেয়। তোমরা টেনশনে আসো, টেনশনে থাকবা, এটাই স্বাভাবিক। টেনশনে থাকার পরেই টেনশনটা রিলিফ হওয়ার ফিল আসে। পৃথিবীর সকল অনুভূতি জোড়ায় জোড়ায় থাকে, কারণ যে কোনো একটা অনুভূতি পেতে হইলে তার আগের অনুভূতিটাকে বুঝতে হয়। সো দুঃখে থাকার পরেই সুখ অনুভব করা যায়। তো তোমরা এখন টেনশনে আসো, একেবারে ধরো 1 সপ্তাহ বাকি আছে। আমরা তো অফলাইনে পড়াই, আমাদের অফলাইনের ব্যাচের স্টুডেন্টদের গার্ডিয়ানরা আসে যখন কথা বলে আমাদের সাথে, বা স্টুডেন্টরা যখন কোনো একটা কিছু জানতে চায়, আমরা মিরপুর 10-এ অফলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে পড়ানোর সময় যে ফিলিংসটা পাই, আমি বোধ করি এটা তোমাদেরও কথা। সিমিলার ফিলিং, সিমিলার স্টুডেন্ট। আমরা এসএসসি 26 ব্যাচের মডেল টেস্টে আলহামদুলিল্লাহ যত স্টুডেন্টকে পরীক্ষা দিয়েছি, সবাই এখন একটা শেষ মোমেন্টে এসে বলতেছে যে স্যার আমাদের এখন তো আমরা ঘরে আসি, সো ঘরে আসি, ধরেন ফেসবুকটা বাদ দিয়ে দিয়েছি, ইউটিউবটাকে একটু দেখি যখন প্রয়োজন হয়, বা যেই টিচারকে পছন্দ সেই টিচারের কথা শুনতে ভালো লাগে। তো স্যার আমার এখন শেষ 7 দিনের একটা রিভিশন প্ল্যান, যেন আমি স্যার একটু শান্তি পাই, বুঝে যে এখন তো সবই পড়ছি, সবই মনে আছে, কিছু কিছু ভুলে যাচ্ছি, কিছু মনে থাকতেছে না, এই বিষয়গুলো নিয়ে স্যার আপনি একটু সামারি করে দেন। তো আমি একটু 10-15 মিনিট নিব তোমাদের, এবং এই 10-15 মিনিট একটু চেষ্টা করব বলার যা আমার বলা উচিত বলে মনে হচ্ছে, এবং সেভাবে আমি কিছু জিনিস লিখে রাখছি। প্রথম কথা হচ্ছে, একটু তোমাদের কিছুদিন আগে আমি একটা গাইডলাইন দিয়েছি, এখন আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো হচ্ছে 7 দিন আগের কথা। তো আজকে হচ্ছে 12ই এপ্রিল, সো 13, 14, 15, 16, 17, ধরো 18। আমি যদি এটা চিন্তা করি যে এপ্রিলের আজকে হচ্ছে 12 তারিখ, আজকের দিনটাও তো মিস করা যাবে না, যাবে, আজকের দিনও মিস করা যাবে না। তাই আমি বললাম হচ্ছে 13 তারিখ থেকে, 13 এপ্রিল থেকে তুমি 18 এপ্রিল পর্যন্ত বাংলা ছাড়া অন্য সব কিছু একটু পড়বা, তাই না? রিভিশন দিবা, একটু পড়বা, একটু দেখবা, কারো ক্লাস চাইলে দেখতে পারো। ইউটিউবের কন্টেন্টের তো অভাব নাই, আমার যত ক্লাস আছে তোমরা, এটা তো ইউটিউবে দিছি তোমাদের দেখার জন্য। তোমাদের যাদের প্রয়োজন হয়, যাদের বোধ হয়, আমাদের এফআরসি স্টুডেন্ট তোমরা যারা, বুক ভরা ভালোবাসা তোমাদের জন্য। তোমরা এই কয়টা দিন বাংলা ছাড়া পড়তে পারো। এখন কথা হচ্ছে স্যার 19 এপ্রিল থেকে বা 18 এপ্রিল থেকে ধরেন আমি পড়া স্টার্ট করব, 21 এপ্রিলে সকাল 10টায় আমার হচ্ছে বাংলা পরীক্ষা। তো বাংলা পরীক্ষায় কিভাবে রেজাল্ট ভালো করতে হবে সে ব্যাপারে সাকিব একটা ভিডিও দিয়েছে। এখন তোমরা একটু মনের মধ্যে মানে তোমার মনে যে চিন্তাটা আছে, দেখো তো, একটু ভাবো যে আমি তোমাকে কথাগুলো একটু বলে দিচ্ছি, এটা নতুন কথা না, আমি বলে দিচ্ছি, তুমি একটু মেন্টালি আমার সাথে একটু পিস ফিল করো যে নতুন কিছু এখন তুমি পড়বা না, রাইট? এটা আমিও জানি যে আমি নতুন কোনো কিছুতে যাচ্ছি না, আমি যা পড়েছি আমি তা একটু দেখব, আমি একবার রিভাইজ দিব, আরেকবার একটু দেখব, হ্যাঁ, ওইটাই করব। আচ্ছা, এবার এইটা তোমাদের একটু দরকার। তোমরা যারা মডেল টেস্ট দিয়েছো বিভিন্ন জায়গায়, আমাদের এখানে তোমরা যারা মডেল টেস্ট দিয়েছো, এই মুহূর্তে যদি তোমরা দেখে থাকো এফটির অফলাইন ব্রাঞ্চে তোমরা যারা মডেল টেস্ট দিয়েছো, তোমাদের লেখার প্র্যাকটিস হয়েছে, বোধ করি তোমাদের সবারই হয়েছে, কিন্তু বাংলাদেশের হয়তো সবাই মডেল টেস্ট দেয় নাই। তো যারা তোমরা মডেল টেস্ট দাও নাই, বা লেখার প্র্যাকটিসটা ওই মাত্রায় হয় নাই, এরকমও যদি কেউ থেকে থাকো, এখন একটু লেখো, হাতটাকে মানে মুভ করাও, লিখতে থাকো, ড্রয়িং করতে থাকো। তোমরা চিন্তা করতে থাকো যে তুমি পরীক্ষার হলে বসে একটা সিকিউ ফুললি অ্যান্সার করতেছো, এবং ওই মোমেন্টে তুমি চাপের মধ্যে লেখার চেষ্টা করতেছো। তুমি কি করবা? বোর্ড প্রশ্ন আর মডেল টেস্ট, তাহলে তোমার একটা আইডিয়া হবে যে তুমি কেমন প্রশ্ন দেখতেছো। সো কোনো একটা, যেহেতু তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা শাখার সকল ব্যাচের সকল শাখা স্টুডেন্ট, তোমাদের কি হচ্ছে, এখন চিন্তা হচ্ছে যে আমি তো পরীক্ষা দিব, তাহলে আমার এখন কি লাগবে, প্রশ্নটা কিভাবে আসে এটা জানা লাগবে। সো তোমরা এই মডেল টেস্টটা একটু সলভ করো। আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে, সেটা হচ্ছে তুমি ঘুমাচ্ছ, খাবার খাচ্ছ, নামাজ পড়তেছ, বিশ্রাম করতেছ, এটার এখন ব্যালেন্স রাখা লাগবে। কিন্তু
খুবই খুবই মাইন্ডফুল একটা গেম, ব্যালেন্স থাকা লাগবে। কারণ তুমি সামনে ইন্টারমিডিয়েটে যাবা, ইন্টারমিডিয়েটে আরও একটা বিশাল জগৎ অপেক্ষা করতেছে, এরপর তোমার অ্যাডমিশন আছে। এরপর এখন যেহেতু গরম, পুরো এপ্রিল মাসটা খুব সামারের একদম পিক পয়েন্টে চলবে, এপ্রিল মে প্রচুর গরম। একটু হাইড্রেটেড থাকো, পানি পান করো, টাকা থাকলে একটু ডাবে ইনভেস্ট করো, ডাব, একটু ডাব বেশি করে খাও। টাকা থাকলে কেন বলতেছে, একটা ডাবের দাম 150 টাকা, 130 টাকা। এটা সকল সোশিও ইকোনমিক স্ট্যাটাসের স্টুডেন্টের পক্ষে সম্ভব না। তোমরা যারা একটু একটু ধরো আমি যে কথা বলতে সোশিও ইকোনমিক স্ট্যাটাস বলতে একটু টাকা পয়সা আছে, যদি মনে করো যে ডেইলি 1-2টা ডাব খাওয়া যাবে, আমি পার্সোনালি ফিল করি, আমি এখানে ইনভেস্ট করি কারণ আমি ডাব খাই, প্রচুর ডাব খাই। আমার কাছে মনে হয়েছে যে তোমাদের এখন একটু সোশিও ইকোনমিক স্ট্যাটাস অনুসারে একটু ইনভেস্ট করা দরকার নিজের হেলথের প্রতি। এখানে আমি জাস্ট 5টা লাইন লিখছি, এই 5টা লাইন ফিল করো অন্তরে। চাপ এখন লাগবে, নার্ভাসনেস এখন আসবে, একটু ফিল করো যে এই 5টা লাইন তুমি মানতে পারবা কিনা। যদি মানতে পারো একটু কমেন্টে আমাকে জানাও যে তোমরা পারবা। এবার স্যার কথা হচ্ছে, তাহলে আপনি আমাকে বলেন স্যার, আমি এখন আরেকটু স্যার যদি গুছিয়ে দেন, 5টা তো লাইন হচ্ছে বড় বড় লাইন, তাহলে আমি এখন তোমাকে বলবো যে তুমি শেষ 7 দিনকে কিভাবে সাজাতে পারবা। এই শেষ 7 দিনের সাইন্টিফিক অর্গানাইজেশন অফ ইউর স্কিল কি হইতে পারে। তুমি একদিনে সর্বোচ্চ 2 থেকে 3টা সাবজেক্ট টার্গেট করো, 3টা ধরো, একদিনে 3টা, ওই 3টা সাবজেক্ট, সেটা তুমি বিজ্ঞান শাখার হও, মানবিক শাখার হও, ব্যবসায় শিক্ষা শাখার হও, 3টা সাবজেক্টকে টার্গেট করো। যেই 3টা সাবজেক্টের তুমি এমসিকিউ এসকিউ করবা। এখন এমসিকিউ কয়টা করে করবা একটা সাবজেক্টের? আমি বলবো দিনে অন্ততপক্ষে টার্গেট করো তো একটা সাবজেক্টের 100 এমসিকিউ, 20টা সিকিউ আর 20টা এসকিউ করা যায় কিনা একটা সাবজেক্টের। যেমন ধরো আমি বললাম তুমি পৌরনীতির কথা বলো, বাংলার কথা বলো, ফিজিক্সের কথা বলো, যে কোনো একটা সাবজেক্টের একটা চ্যাপ্টারের অথবা 2টা চ্যাপ্টারের অথবা 3টা চ্যাপ্টারের টোটাল। সো একটা যেহেতু তুমি 3টা সাবজেক্ট ধরবা, তাহলে 3টা সাবজেক্টের 300 এমসিকিউ হবে, 3টা সাবজেক্টের 60টা এসকিউ হবে, 3টা সাবজেক্টের 60টা সিকিউ হবে। এটা কি একটু দেখে একটু প্র্যাকটিস করা যাবে? পারবা? সব করার দরকার নাই, একটু দেখো, রিভাইজ করো। এই যে পরীক্ষা, এই পরীক্ষাটা কোন পরীক্ষা? ধরো এই পরীক্ষাটা হচ্ছে তোমার নিজের পার্সোনাল এক্সাম, তুমি ঘরে বসে পরীক্ষা দাও, নিজে নিজে পরীক্ষা দাও। স্টপ ওয়াচটা অন করো, স্টপ ওয়াচ মানে থামাঘড়ি, এটা অন করে দেখো 25 মিনিটে বা 20 মিনিটে তুমি 25টা এমসিকিউ পারো কিনা। তোমার কাছে গাইড, টেস্ট পেপার অথবা এফটির সাজেশন বই থাকতে পারে। এফটির সাজেশন বই থাকলে লাস্টের দিকে আমাদের যেই মডেল টেস্টগুলো আছে সেটা দাও, দিয়ে দেখো যে তুমি 25 মিনিটের মধ্যে 25টা এমসিকিউ প্রপারলি অ্যান্সার করতে পারো কিনা। যেটা ভুল হবে সেটা শুধরে ফেলো এমসিকিউ। আচ্ছা, এবং এটা ইনশিওর করো প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা তোমার ঘুম দরকার। এখন ঘুমা কইরা বিশ্বাস করো দিন রাত এক করে ফেলো না, তোমরা পরীক্ষার আগে অসুস্থ হইও না। তাহলে কি কি করা যাবে না, একদম মন থেকে আমি বলছি এসব নাই। আচ্ছা, সারাদিন শুধু পড়ালেখার চর্চা, মানে এটা আমি বলি মানে সারাদিন না, একটু ব্রেক দাও। নামাজটা পড়বা, 5 ওয়াক্ত নামাজ, তাইলে মাঝখানে ব্রেক আছে, হ্যাঁ ব্রেক আছে। সারাদিন একটানা টেবিলে বসে থাকা, এটা আমি পছন্দ করি না, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আমি আমার ছাত্রছাত্রীদেরকে করতে না বলি। এখনো বলতেছি, পরীক্ষা 7 দিন বাকি তাও বলতেছি। একটু মনে করো হঠাৎ করে একটা কোনো কঠিন সিকিউরিটি দেখলা, এখন তোমরা যারা ভালো স্টুডেন্ট তাদের বিষয়টা আলাদা, যারা অ্যাভারেজ স্টুডেন্ট বাট লো টায়ারে যারা তোমরা আসো যে কিচ্ছু পারি না, হঠাৎ করে একটা কঠিন ম্যাথ দেখা মাথা নষ্ট করো না। এবার বোর্ড পরীক্ষা আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যে ইনশাল্লাহ কঠিন প্রশ্ন হবে না। ওকে, কিপ ট্রাস্ট। এই যে এটা একটু বাদ দাও, এটা এই যে অতিরিক্ত সময় নষ্টটা কোনটা? তুমি দেখবা যে তোমার সময় নষ্ট হবে কখন, তুমি যখন তোমার এসএসসির পরীক্ষার রিলেটেড টপিক ছাড়া অন্য কোনো কিছুতে তোমার মাথাটা গেছে, অন্য কোনো কিছুতে।
ক্রিকেট বোর্ডে কে বোর্ড প্রেসিডেন্ট হইলো আর ক্রিকেট বোর্ডের সদস্য কারা, এটা নিয়ে তোমার চিন্তা করার সময় এখন না। পাকিস্তানে বসে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে ডিসকাশন কি হয়েছে এই মুহূর্তে, এটা তোমার ডিসকাশন বিষয় না। পাম্পের লাইনে কত বড় তেলের লাইন গিয়ে দাঁড়ায় কে হয়েছে, এটা এখন তোমার চিন্তার বিষয় না, এটা ভাবারই সব দরকার নাই। ওই জায়গায় তোমার পলিসি মেকার হওয়ার তোমার দরকার নাই। বুঝাতে পারছি? ওই সব বাদ। আর এইটা হইলো একটা মানুষের সবচেয়ে বড় টেনশন। এমনি টেনশন আছে স্যার, থামাইতে পারি না, এমনি টেনশন আছে। এটা সেলফ কন্ট্রোল। বাদ দেওয়ার চেষ্টা করবা। তো স্যার এখন অনেক স্টুডেন্ট বলবে স্যার এই 7 দিন আমি নিজেকে একটু বানাবো কেমনে স্যার, গড়বো কেমনে? তো প্রথম গড়াটা হচ্ছে সকালবেলা কি করবা, আমি একটু লিখেই দিছি, এই স্লাইডটা নিচে আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো লেখা আছে, তুমি ক্লিক করলেই তুমি স্লাইড পেয়ে যাবা। দুপুরবেলা তুমি একটু থিওরি পড়ো, যেটা ইচ্ছা, যেই সাবজেক্ট, ওই যে 2 থেকে 3টা সাবজেক্ট পার ডে তুমি শর্ট নোট করো, আর মুখস্থ অংশ যেগুলো করা লাগবে সেগুলো একটু করো দুপুরবেলা। এবার দুপুরের পরে আসরের নামাজটা পড়লা, একটা ব্রেক হইলো। আসর আর মাগরিবের মাঝখানে একটা টাইম আছে না, ওই টাইমে হালকা পড়া পড়ো, হালকা। এবার তুমি মাগরিবের নামাজের পরে এশারের আগে একটা সাবজেক্ট পড়বা, সেটা কি বোর্ড প্রশ্ন বা মডেল টেস্ট রিভিশন দিবা যে কোনো একটা সাবজেক্টের। ওটা কখন? ওটা হচ্ছে মাগরিবের পর থেকে এশারের আগ পর্যন্ত। এবার এশারটা পড়ার পরে শুরু করবে একটা পড়া, মাথা নষ্ট, একটা পড়া পড়বা, একটা সাবজেক্ট পড়বা, ওই একটা সাবজেক্টের রাতের বেলা যেটা পড়বা সেটার 100 MCQ, 20টা SQ আর 20টা CQ সলভ করবা। ওকে? আর মানে শেষ 30 মিনিট বলতে ধরো ঘুমানোর আগে তুমি কয়টায় ঘুমাবা? ফজরের নামাজ যেহেতু ওঠা লাগবে, 12টার আগে ঘুমায় পড়তেছো, ধরো 11টায় ঘুমাবা, কিন্তু তোমাকে 5:30টায় ওঠা লাগবে। হ্যাঁ, ওই হিসাব করে বলছি আমি, আর্লি টু বেড আর্লি টু রাইজের মানুষ, সহজ হিসাব, আমি এটাই বিশ্বাস করি এবং এটাতেই হচ্ছে সুখ। তো শেষ 30 মিনিট কী হবে? ওই যে তুমি ভুল টুল করছো MCQ করতে গিয়ে, SQ করতে গিয়ে কোনো ভুল হয়েছে, বা CQ করতে গিয়ে কোনো ভুল হয়েছে, MCQতে কোনো মিস্টেক হয়েছে, ওই মিস্টেকটা সলভ করবা। সলভ করে একটু লিখে রাখো, ফর্মুলা, তারিখ, সংজ্ঞা, এগুলো একটু লিখে রাখো, যেগুলো মিস্টেক এখনও হচ্ছে। বোধ করি তোমরা যদি এটাকে প্রপারলি সলভ করতে পারো আর মিস্টেক হবে না বলতে ওই যে তুমি 25-এ 25 পাওয়ার টার্গেট করতেছো MCQতে, এটা পসিবল হবে, এটা কমপ্লিটলি পসিবল হবে। তাহলে স্যার আপনি তো একদম ভাইঙ্গা সাজা দিচ্ছেন কেন? কারণ আমি মনে করি যে শেষ মুহূর্তে যে একটু হেল্প চাচ্ছে তার যেন হেল্পটা হয়। এটা একটা সায়েন্টিফিক স্ট্র্যাটেজি, যে ফোকাসটা কি করব আমি, ফোকাস সেটা হচ্ছে মানে প্রতিদিন একটা সাবজেক্টের বেশি ফোকাস দেন, একটার বেশি করা লাগবে। একটার বেশি করা লাগবে, 2 থেকে 3টা সাবজেক্ট বলছি না। আচ্ছা, এটা তুমি মাথায় রাখো যে একাধিক লাগবে। ফর্মুলা যতগুলো আছে, বিক্রিয়া, আমি কেমিস্ট্রির কথা বলতেছি, হ্যাঁ, ডায়াগ্রাম, যে কোনো সাবজেক্টের, এগুলা আলাদা আলাদা একটু রিভিশন শিটে দেখবা, তাহলে মনে থাকবে যে এটা হচ্ছে আমার ফর্মুলা, এটা আমার বিক্রিয়া, এটা হচ্ছে আমার ডায়াগ্রাম। আচ্ছা, যেই চ্যাপ্টার থেকে বোর্ডে বেশি প্রশ্ন আসে সেগুলোই বারবার পড়বা। এবার সাবজেক্ট ভিত্তিক কাজে আমি বিজ্ঞান বিভাগের কথা বলতেছি, বিজ্ঞানের ক্ষেত্রে। তাহলে বায়োলজিতে তুমি অনেক ভালো করে চিত্রগুলো দেখো, ইম্পর্টেন্ট টপিকগুলোর একটু রিভিশন করো। বায়োলজিতে কি কি আছে? তোমার জীবন পাঠ আছে, জীবকোষ টিস্যু, ভালো করে টিস্যুর পার্টটা পড়ো, সরল টিস্যু, জটিল টিস্যুর পার্টটা পড়ো, ওইদিকে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড পড়ো, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর পড়ো, শেষের দিকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি টিস্যু আছে সেটা পড়ো। কোষ বিভাজনের ক্ষেত্রে মাইটোসিসটাকে ফুল ফোকাস করো, মাইটোসিস আর মিউসিসের পার্থক্যটা। জীবনী শক্তির ক্ষেত্রে এটিপির হিসাব, সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়টা আসবে, কেলভিন চক্র, আর C4টা দরকার নেই, C4 তো সিলেবাসের মধ্যে নাই, যা আছে সেটা একেবারে অসম্পূর্ণ, C3টা পড়ো। আর শ্বসনের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রটা পড়ো। 11 নম্বর চ্যাপ্টারে পুংগেমেটোফাইট, স্ত্রীগেমেটোফাইটের উৎপত্তি পড়ো, নিষেকটা পড়ো, আসবেই স্বপরাগায়ন আর পরপরাগায়নের পার্থক্য। 12 নম্বর চ্যাপ্টারে ডিএনএ আরএনএর পার্থক্য, ক্রোমোজোমের গঠন, ডিএনএ রেপ্লিকেশন মাস্ট, ডিএনএ টেস্ট মাস্ট, মেন্ডেলের সূত্রের ক্ষেত্রে বর্ণান্ধতার ক্রসিং, আর শেষে ডারউইন। আর 13 নম্বর চ্যাপ্টারে অবশ্যই পুকুরের বাস্তুসংস্থানের গঠন, পুকুরের বাস্তুসংস্থানের চিত্র, এবং শেষে পুষ্টি প্রবাহ, শক্তি প্রবাহ। কেমিস্ট্রিতে, ফিজিক্সে এখন কি করবা জানো? ফিজিক্সে তোমার টার্গেট হবে
যা পড়ছো ওই রিলেটেড ম্যাথগুলার একবার ফর্মুলা সহ দেখা, কিভাবে সলভ করছো। এতদিন পড়ছো না, ওই করা খাতাগুলাকে একটু দেখো, অনেক বেশি আসছে যেই সকল ম্যাথ সেগুলাকে ফোকাস করো, সবগুলা বিক্রিয়া করো কেমিস্ট্রিতে, সবগুলা সমীকরণ করো। অর্গানিক কেমিস্ট্রিটাকে ভুলেও মিস করবে না। অর্গানিক কেমিস্ট্রিতে আমার ভিডিও আছে, 4 ঘন্টা না 5 ঘন্টার ভিডিও আছে, দেখো, শেষ করো, ফুল পড়াই দিছি অর্গানিক কেমিস্ট্রি। ম্যাথ প্রতিদিন বোর্ড প্রশ্ন আসা সমাধান করো। আইসিটি ইংলিশ বাংলার ক্ষেত্রে একটু রিভিশন দাও। কখন? তুমি তোমার সময় মতো রিভিশন দাও। এটা কোন সময়? তুমি তোমার নিজের সময় মতো রিভিশন দিবা। রুটিনটা কেমনে সাজাবা এখানে বলে দিলাম, দেখে নিও। ওইভাবে সাজাইলে এই 7টা দিন ভালো হবে, এই 7 দিন ভালো হবে। এটাতে গেল বিজ্ঞান শাখার জন্য। মানবিক শাখার তোমরা মনে কইরা সুন্দর মতো দেখো, বাংলাতে কি কি করবা, পদ্য গদ্য মূল ভাব এই সৃজনশীলগুলোকে একটু লেখার চেষ্টা করো। আর্টসের তোমরা যারা, ইংলিশের ক্ষেত্রে প্যারাগ্রাফগুলারে আরেকবার পড়ো, অ্যাপ্লিকেশনগুলো দেখো, গ্রামারের রুলসগুলোকে একবার দেখো। তাহলে কি হবে, পরীক্ষার সময় প্র্যাকটিসটা হবে অনেক বেশিবার। যেহেতু প্র্যাকটিস করতেছো, ব্রেন তোমাকে সাপোর্ট দিবে। তুমি ইতিহাসের ক্ষেত্রে ঘটনা, সাল এবং কারণ ফলাফল লিখছিল না ওই যে ক্লাস করার সময় আগে, ওই চার্টগুলার একবার খেয়াল করো, রিভাইজ করো, দরকার হলে আরেকবার করো। পৌরনীতি এবং ভূগোলের ক্ষেত্রে সংজ্ঞা যেগুলো আছে, পার্থক্য যেগুলো আছে, মানচিত্র থাকলে সেই মানচিত্রের দিকে একটু ফোকাস করে একটু ড্রয়িং করো। আর দিনের কাজগুলোকে কেমনে সাজাবা, এভাবে সাজাবা, এইভাবে দিনের কাজগুলোকে সাজাবা। আর ব্যবসায় শিক্ষা শাখায়, মানে তোমরা যারা কমার্সে আসো, কমার্সের তোমরা অ্যাকাউন্টিংয়ের দিকে তোমরা একটু জার্নালে প্রকাশিত কোনো কিছু, বা এই যে চূড়ান্ত হিসাব তোমরা যেগুলো করো আর কি, লেজার, খতিয়ান, ডেবিট ক্রেডিটের যে হিসাব আছে, এই ফ্লো চার্ট, এই ফ্লো, এগুলো ক্লিয়ার করার চেষ্টা করো। আরেকবার করে পড়ার চেষ্টা করো। যেটা বুঝো নাই, এখনও যদি মনে হয় যে বুঝো নাই, যদি ইউটিউবে কন্টেন্ট থাকে দেখো। এই যে ব্যবসায় উদ্যোগ, কঠিন জিনিস, দেখো ডেফিনেশনগুলো, সংজ্ঞাগুলো পড়ো, ফিচারগুলোর একটু পড়ো। তোমরা যারা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে আসো, যে টার্মিনোলজিগুলো আছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে, যে টার্মিনোলজি, যে পরিকল্পনার কথা বইয়ের মধ্যে আছে, যেগুলো বেশিবার বোর্ডে আসছে, সেটারে ফোকাস করো। আর দিনের পড়াটা কেমনে সাজাবা, এইভাবে সাজাবা। এটা হচ্ছে আমার জাস্ট একটা প্ল্যান। তোমরা মানতে পারলে হবে। এখন তুমি বলবা, স্যার তাহলে আমি কিভাবে শেষ 5 দিন, মানে 7 দিনের মধ্যে আমি এক্সট্রা কিভাবে করে দিনটাকে গুছাবো? তোমার খাতা কলম রেডি, ব্যাগ গুছাইছো, তোমার সব কিছু ঠিকঠাক, তোমার ভুলের খাতার যেই ভুল যে করছিলে তুমি, ওই যে ভুল যে করছিলে সেগুলার রিভিশন দেওয়ার জন্য তোমার রেডি আছে। তুমি একটা করে মডেল টেস্ট দাও, তুমি বোর্ড প্রশ্ন এমসিকিউ সেটগুলোকে আরেকবার দেখো, এবং সবশেষে দেখো দুর্বল চ্যাপ্টার যদি স্টিল থাকে একটু গুছাও। গুছানোর পর এখন তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে স্যার আমি রেডি, আমি এখন পরীক্ষার হলের নাম্বার তুলবো স্যার। তাহলে আমি পরীক্ষার হলে বসলাম, তো হলে বসার আগে আমি কি করব স্যার? আমি এক্সাম হলে বসে, তোমরা যখন এক্সাম হলে বসছো, এক্সাম হলে বসে তোমার নাম্বার উঠাইতে হবে, মার্ক উঠাইতে হবে। তো এক্সাম হলে বসে মার্ক তুলতে গেলে তোমার এক্সাম হলের চেকলিস্ট কোনটা? এক্সাম হলের চেকলিস্ট হচ্ছে, তুমি ঠান্ডা মাথায় আমার কথাগুলো একটু ফিল করো, যে তুমি একটু ফিল করে দেখো, তুমি পুরা প্রশ্নটা পড়ো, তাড়াহুড়া করে না, পুরা প্রশ্নটা পড়ো মনোযোগ দিয়ে, পুরা প্রশ্ন করে যেইটা তুমি সবার আগে পারবা ওইটাই তো তুমি ধরবা। হ্যাঁ, ওইটা ভালো মতো ধরো। একটা প্রশ্নের উত্তর ভালো মতো পরীক্ষার হলে নার্ভাস একটা মোমেন্টে লিখতে পারলে অনেক ভালো হবে। তখন তুমি বুঝে ফেলবা, তুমি তো আগে থেকেই সময় ভাগ করে ফেলছো, তাই না? তোমার হাতে ঘড়ি থাকবে না, পরীক্ষার হলের কথা বলছি, ঘড়ি থাকবে না, টাইম ডিভাইড করে করে একটু ভাবো কোনটাতে কতটুকু অ্যান্সার করতে হবে, করে ফেলছো। একটায় বেশি আটকে থাকবে না। এটা হচ্ছে অনেক দামি কথা, এক্সাম হলের চেকলিস্ট। হলের ভিতরে উত্তর পরিষ্কার করে লিখবা, শিরোনামগুলা, ধাপগুলা, পয়েন্টগুলা স্পেস করে লিখবা, ধাপে ধাপে লিখবা, দেখতে যেন সুন্দর লাগে। একবারে সব ভরে ফেলবে না খাতার।
এমসিকিউতে তাড়াহুড়া করবে না। এটা হচ্ছে বড় একটা প্রবলেম, যে আগের যে এমসিকিউ তুমি দেখে আসছো সেই এমসিকিউটাই হয়তো আসছে, কিন্তু দেখবা অ্যান্সারগুলোর মধ্যে কোনো না কোনো ধারাবাহিকতার অভাব আছে। তো হুট করে যদি কমন পড়ে যায় ওইটাই দিয়ে ফেলো না। ওএমআর বা উত্তরপত্র যেটা, এটা সাবধানে ফিল আপ করবা। সেট কোড, রিমেম্বার, সেট কোড পূরণ করো সুন্দর করে, বৃত্তটা ভরাট করো সুন্দর করে, ক খ ভরাট করো সুন্দর করে। আমি বলে ফেলতেছি যত সহজে, পরীক্ষার হলে এটা সহজ না, এবং এই কারণেই এটা পরীক্ষার হল। শেষ 5 মিনিট অবশ্যই রিভিউর জন্য রাখো, অবশ্যই শেষ 5 মিনিট এটা লাগবে, এটা ইম্পর্ট্যান্ট। শেষ 5টা মিনিট একটু রিভিউর জন্য রাখো। এটা পরীক্ষার হলের কথা বলতেছি, বুঝতে পারলাম? তাহলে স্যার আমি মানসিকভাবে এখন প্রস্তুত হব কীভাবে? আমি স্যার সব পড়ে ফেলছি, আমার এখন একটা মেন্টাল পিস দরকার। দেখো, অন্য কে কি পড়তেছে এটা একটু ভাবা বন্ধ করো। হঠাৎ করে একটা প্রশ্ন তুমি পারলা না, হ্যাঁ, পরীক্ষার হলের কথা বলছি, পারলা না, তুমি পরেরটা যাও। তুমি তোমার খাতার প্রেজেন্টেশন, তোমার নিজের যে খাতার হাতের লেখা, সেটাকে একটু ক্লিন রাখো। পরীক্ষার আগের রাতে বেশি টেনশন করার দরকার নেই। পরীক্ষার গ্যাপে, পরীক্ষার দিন যে গ্যাপগুলো আছে, সেই গ্যাপগুলাতে কি করবা ওইটার উপরে আমি একটা কন্টেন্ট দিচ্ছি একটু পরে, যে পরীক্ষার গ্যাপগুলাতে তুমি কি করবা। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেই ভার্চু, যেই দমটা তোমার লাগবে, সেটা হচ্ছে একটু নিজের উপর বিশ্বাসটা রাখো। মেন্টাল গেম, নিজের উপরে বিশ্বাস রাখো। পরীক্ষার হল, পারবা তুমি, রিল্যাক্স। যদিও মন অনেক আনচান করে, কিন্তু আমি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছি, যতটুকু সম্ভব কথা যেটা দরকার। তোমার নিজের এক একজনের প্রস্তুতি তো এক এক রকম। তোমরা কে আমার ভিডিও দেখতেছো, আই হ্যাভ নো আইডিয়া। হুএভার ইউ আর, হোয়াট এভার দ্য সিচুয়েশন অফ ইউ হ্যাভ, প্লিজ ট্রাস্ট অন ইউর সেলফ। নিজের উপরে মানে আস্থাটা রাখো। যতটুকু হয়েছে এখন প্যানিক না করে, আমি যা বলেছি এটা একটু অন্তরে গোছাও। অনেক ভাইয়েরা অনেক কথা বলছে, এখন মানতে না পারলে সেটা হচ্ছে সবচেয়ে ব্যর্থতা। মানতে পারতে হবে, একটা গাইডলাইন মানতে পারতে হবে। সো এই 7 দিন হতে পারে, এটাও গেম চেঞ্জ হতে পারে। কার গেম চেঞ্জ হবে একমাত্র আল্লাহ জানে, একমাত্র আল্লাহ জানে। আল্লাহ তোমাদের ভালো করুক। ফাঁকি দিও না জীবনে। মানুষ অন্যকে ফাঁকি দিতে পারে না, মানুষ শুধু নিজেকে ফাঁকি দিতে পারে। তুমি যে স্মার্ট প্ল্যান, আমি বলছি স্মার্ট প্ল্যান, তো এটা মানে কি বলবো, এটা হচ্ছে শর্ট, মেজারেবল, অ্যাপ্লিকেবল, রেজিলিয়েন্ট, ট্রান্সপারেন্ট, যাই বলে, স্মার্টের আরও অনেক মিনিং আছে। এটা প্ল্যান আসো, এবং তুমি অনেস্ট এফোর্ট দাও। দেখানো না, লোক দেখানো না, কাউকে দেখানোর জন্য কোনো এফোর্ট দিও না। মাকে দেখানো, বাবাকে দেখানোর জন্য না। সো আমার দিন শেষে একটাই কথা, উইশ ইউ অল দ্য বেস্ট। এসএসসি 26 ব্যাচ, তোমাদের সাথে আমাদের এই মার্চে দেখা হবে। এই মার্চ আমাদের ইন্টারমিডিয়েটের কোর্স, EBI 4 আমাদের ইন্টারমিডিয়েটের কোর্স। আমরা স্টুডেন্টদেরকে পড়াই, চেষ্টা করি আমরা ভালো মতো একটা স্টুডেন্টকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি। তোমরা লাস্ট মোমেন্টে যারা এই ভিডিওটা দেখছো, যদি অন্তরে একটু ভালো লাগা থেকে থাকে জানিয়ে দিও। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। পরীক্ষার মাঝে যে গ্যাপটুকু আছে, সেই গ্যাপটুকুতে কিভাবে পড়বা আমি জানাচ্ছি একটু পরে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট।